সকল বন্ধুদের জানাই ভিজুয়াল স্টোরি পাওয়ার হাউসের পক্ষ থেকে স্বাগত। একটা টেকনিক্যাল ফল্টের জন্য আমরা সাময়িক বিরতি নিতে বাধ্য হয়েছিলাম। সেই বিরতির রেশ কাটিয়ে আমরা আবার আপনাদের সামনে নিয়ে এসেছি একটা নতুন গল্প। এবারেও আমরা বেছে নিয়েছি ডক্টর পার্থ চট্টোপাধ্যায়ের একটি গল্প। ওনার গল্প নিয়েই আমাদের এই নতুন কাজটি। গল্পের নাম হোটেলে এক রাত্রি। এটি একটি ভৌতিক গল্প। সামগ্রিক পরিকল্পনা এবং পরিচালনায় সৌরভ ও শর্মিষ্ঠা। অভিনয় সৌরভ এবং শর্মিষ্ঠা। ব্যবস্থাপনায় এবং এডিটিংয়ে ভিজুয়াল স্টোরি পাওয়ার হাউস। তাহলে শুরু করছি আজকের গল্প হোটেলে এক রাত্রি। প্রতি বছর গরমের সময় কোনো না কোনো হিল স্টেশনে বেড়াতে যাই আমি। মোটামুটি ভালোই চাকরি করি, সংসারের দায় দায়িত্বও কম, বাড়িতে বাবা মা দাদা বৌদি সবাই রয়েছে। আমি চাকরি পাওয়ার পরই বছরে দুবার করে বেড়াতে যাই, একবার এই গরমের সময় আর একবার পুজোর ছুটিতে। গরমের সময়টা আমি হিল স্টেশনেই যাই। এভাবে সিমলা, কুলু, মানালি এই সমস্ত জায়গা ঘুরে এসেছি। একবার তো গেলাম রানীক্ষেত, কৌশানি, আলমোড়া, তো আর একবার কেদার বদ্রী গেলাম। গত বছর গ্যাংটক পর্যন্ত গিয়েও শেষ পর্যন্ত দার্জিলিং আর যাওয়া হলো না। গ্যাংটক গিয়েই গন্ডগোল শুরু হয়ে গেল। না না না, শহরের কোনো গন্ডগোল নয়, আমার পেটের গন্ডগোল। 3 দিনের ওষুধ খেয়েও যখন সারলো না, তখন পড়ি কি মরি করে বাগডোগরা থেকে প্লেন ধরে সোজা কলকাতায়। আমার বয়স 30। এত বয়সেও বাঙালি ছেলে হয়ে দার্জিলিং যায়নি শুনে লোকে ছিছি করবে আমায়, কিন্তু কিছুতেই হয়ে ওঠেনি। কি করব আমি? যতবারই দার্জিলিং যাওয়ার প্ল্যান করেছি একটা না একটা বাধা ঠিক এসেছে। একবার তো কিছুতেই ট্রেনের টিকিট পেলাম না, আর একবার ধুম জ্বর হয়ে গেল, আর একবার আমার এক বন্ধুর বিয়ে পড়লো। কিন্তু এবারে আমি একদম আট ঘাট বেঁধে তৈরি হয়েছি। 2 মাস আগে বুকিং খোলে বিরাট লাইন দিয়ে টিকিট কেটে রেখেছি। যাত্রার তারিখ 17ই মে। 18ই মে দুপুরে দার্জিলিং গিয়ে পৌঁছবো। হোটেল বুকিং এর জন্য আমি আমার ট্রাভেল এজেন্ট ভবতারণ বাবুকে বলে রেখে দিয়েছিলাম যে হোটেলে যেন একটা সিঙ্গেল রুম উনি বুক করে রাখেন। আর 4 দিন বাদেই আমার রওনা হওয়া। তাই ভাবলাম একটু ভবতারণ বাবুকে ফোন করে হোটেল বুকিং সম্পর্কে একটু খোঁজ নিয়ে দেখি। তো ফোন করে দেখি ভবতারণ বাবু আমাকে ডুবিয়েছেন। তিনি নাকি তার কর্মচারীকে অনেক আগে থেকেই বলে রেখেছিলেন আমার হোটেল বুকিংটা করে রাখতে। তারপর তিনি ট্যুরে চলে যান। আজ আমার কথা শুনে খোঁজ নিতে গিয়ে দেখলেন কর্মচারী বুকিং করতেই ভুলে গিয়েছেন। তিনি ভেরি সরি বলে সঙ্গে সঙ্গে ফোন করলেন হোটেলে। যা শোনালেন তা আমার পক্ষে মোটেই আশাপ্রদ নয়। 18ই মে ঘর নেই, 19 তারিখ থেকে ঘর দিতে পারেন। আরো 2-3টি হোটেলে ফোন করলেন ভবতারণ বাবু, কিন্তু কারও ঘর খালি নেই। তবে ভবতারণ বাবু ভাঙলেও মচকাবার পাত্র নন। বললেন, আরো হোটেলের নাম দিচ্ছি, আপনি দার্জিলিং এ নেমে একটু খোঁজাখুঁজি করলে কোনো একটাতে স্পট বুকিং পেয়ে যাবেন। আমি আর কি করি? ট্রেনের টিকিট তো আর এই মুহূর্তে বদলাতে পারি না, অথচ এখন সিজনের সময়। আগে থেকে বুকিং না করলে যদি দার্জিলিং এ গিয়ে জায়গা না পাওয়া যায়, তাহলে আমার অবস্থাটা যে কি হবে তা বুঝতেই পারছেন। ভবতারণ বাবু বললেন, মিস্টার চ্যাটার্জি, আমি হোটেল হিলটপের ম্যানেজার মিস্টার শর্মাকে একটা চিঠি লিখে দিচ্ছি। একটা রাত্রির নিয়েই তো সমস্যা, তিনি কোথাও না কোথাও আপনার ব্যবস্থা করে দেবেন। আর 19 তারিখ থেকে তো বুকিং রয়েইছে। আপনি এ নিয়ে মোটেও চিন্তা করবেন না, আপনি যাওয়ার ব্যবস্থা করুন। আমি আবার একটু খুঁতখুঁতে লোক, যেখানেই যাই না কেন আগে থেকে সব ব্যবস্থা না করে আমি একদমই যাই না। কিন্তু টিকিট হয়ে গেছে, ছুটিও মঞ্জুর হয়ে গেছে, এখন না গেলে তো নয়। নির্ধারিত দিনে দার্জিলিং মেলে নিউ জলপাইগুড়ি ট্রেনে চড়ে বসলাম। কিন্তু আমার কপালে দার্জিলিং যাত্রার প্রতি পদে পদেই বাধা। মাঝখানে ফারাক্কার কাছে মালগাড়ি লাইনচ্যুত হওয়ায় 5 ঘন্টা পরে, অর্থাৎ দুপুর 12টা নাগাদ নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছালাম। তারপর দুপুরের খাওয়া দাওয়া সেরে শিলিগুড়ি থেকে মিনি বাস ধরে দার্জিলিং পৌঁছতে রাত প্রায় 8টা বেজে গেল। মালবাহকের পিঠে জিনিসপত্র চাপিয়ে হাঁটতে হাঁটতে যখন হোটেল হিলটপে পৌঁছলাম, তখন একেবারে জিভ বেরিয়ে যাওয়ার মতো অবস্থা। একদম খাড়া রাস্তা, ম্যাল থেকে বেশ নিচুতে, লোকালয় থেকে বেশ দূরেই একটা হোটেল। লোকজনের খুব একটা চলাফেরা নেই এই দিকটায়। 3 তলা বাড়ি, সামনে কোলাপসেবল গেট, সেটি পেরিয়ে রিসেপশন। টিম করে একটা আলো জ্বলছে। শুনলাম কলকাতার বাইরে আলোর ভোল্টেজ খুব কম। রিসেপশনিস্ট একটা নেপালি মেয়ে,
সে আমাকে দেখে বলল, आज कोई भी जगह यहाँ पर खाली नहीं है साहब। হ্যাঁ জানি, বাট আমাকে ইউরেকা ট্রাভেল সার্ভিসের ভবতারণবাবু একটা চিঠি দিয়েছেন মিস্টার শর্মাকে দেওয়ার জন্য। মিস্টার শর্মা কোথায়? আপনি একটু বসুন, মিস্টার শর্মা বাড়ি চলে গেছেন, এ সময় তিনি থাকেন না, আমি ফোন করছি। মেয়েটি ফোন করার জন্য যতবারই ডায়াল ঘোরায় ততবারই লাইন পায় না। এদিকে আমার জিনিসপত্র যে নিয়ে এসেছিল, মানে ওই কুলিটি, সেও আমাকে তাড়া দিয়ে চলেছে। আমি বাধ্য হয়ে তাকে টাকা মিটিয়ে বিদায় দিলাম। মিস্টার শর্মাকে পাওয়া গেল একটু পরেই। लीजिए, शर्मा जी से बात कीजिए। ধন্যবাদ। হ্যালো, মিস্টার শর্মা বলছেন? হ্যাঁ, শর্মা বলছি, বলুন আপনি কা? আমি মিস্টার চ্যাটার্জি, কলকাতা থেকে আসছি। ভবতারণবাবু একটা চিঠি দিয়ে পাঠিয়েছেন আপনার কাছে। हाँ, आपने मिस्टर चटर्जी, ठीक है। हाँ, बाबा चरण बाबू हमको बोला था, तो आपका बुकिंग तो कल से है। হ্যাঁ, কিন্তু আমি একদিন আগে আসতে বাধ্য হয়েছি। আমার ট্রেনের টিকিট গতকালের ছিল। আজ থেকে বুকিং করার জন্য আমি আগে থেকেই বলেছিলাম, কিন্তু একটু ভুল বোঝাবুঝির জন্য। ভেরি সরি মিস্টার চ্যাটার্জি, আপনি বরং অন্য হোটেলে যান। কিন্তু আমার সঙ্গে জিনিসপত্র আছে, লোক চলে গেছে। আমি দার্জিলিংয়েই প্রথমবার আসছি। আমাকে আজ রাত্রিটুকু থাকার কোনো একটা ব্যবস্থা করে দিন প্লিজ। কিন্তু আজ আমাদের হোটেল বন্ধ মিস্টার চ্যাটার্জি, একটু বোঝার চেষ্টা করুন। বন্ধ? হ্যাঁ, অবশ্য লোককে বলছি জায়গা নেই। আসলে ট্রামে আমরা কোনো বুকিং রাখিনি, পুরোনো বোর্ডারদের বুকিং গতকাল শেষ করে দিয়েছি। আগামীকাল থেকে আবার বুকিং আছে। আসলে আজ আমাদের হোটেল মালিকের প্রথম মৃত্যুবার্ষিকী। গত বছর এই দিনে তিনি মারা যান। তার আত্মার প্রতি সম্মান দেখানোর জন্যই এই দিনটা হোটেল বন্ধ রেখেছি। সকালবেলা আমার কর্মচারীরা মিলে একটা শোক সভাও করেছি। সেখানে ডিএম সাহেবও ছিলেন, এসপি সাহেবও ছিলেন। আমাদের মালিক খুব গণ্যমান্য মানুষ, বুঝলেন তো। রিসেপশন শুধু খোলা আছে ট্রাঙ্ক কল রিসিভ করার জন্য। সিজনের সময় তো এখন তার রোজই ফোন আসে কলকাতা, দিল্লি, এই সমস্ত জায়গা থেকে। আমাদের রেস্টুরেন্টও আজ বন্ধ, বুঝলেন কিনা। না না, রেস্টুরেন্টের প্রয়োজন নেই। আমার সঙ্গে বিস্কুট আছে, তাই খেয়ে আমি শুয়ে পড়বো। যে কোনো একটা ঘর খুলে দিন প্লিজ। আজকে রাত্রিটুকু থাকতে পারলেই হবে। ঠিক আছে, মেয়েটিকে দিন। আমি মেয়েটিকে টেলিফোন দিলাম। টেলিফোনে নেপালি ভাষায় কি সমস্ত কথাবার্তা হলো আমি তার মাথা মুন্ডু কিছুই বুঝলাম না। তারপর মেয়েটি আমাকে বলল যে, देखिए স্যার, দারোয়ান ছাড়া আজকে সবাই চলে গেছে। 204 নাম্বার রুমে আজকে রাতটা আপনাকে থাকতে দিতে পারি। और जो रूम আছে কোনটা কি অবস্থায় আছে वो तो मुझे मालूम नहीं है। সব রুম কাল সে বুকিং আছে, সকালে রেডি হয়ে যাবে। রেজিস্ট্রেশন খাতা আমার কাছে নেই, আমি আসলে টেলিফোন অপারেটর। 204 নাম্বার রুম আমাদের মালিকের রুম আছে। রুমটা আজকে সাজানো হয়েছিল, এক রাত্রি আপনি ওখানেই কাটিয়ে দিন। আমি এখন বরং দেখি বাহাদুর কোথায় গেল। বাহাদুর, বাহাদুর, বাহাদুর। একটা বয়স্ক লোককে নিয়ে সে ফিরে এলো। हाँ सुनो बहादुर, ये सर आज 204 नंबर रूम में रहेंगे। 204? हाँ हाँ 204, कर्ता बाबू का रूम। मैनेजर साहब का ऑर्डर है, तुम सर को लेकर जाओ। আচ্ছা ম্যাডাম জি। আমি আজ বাড়ি চলে যাচ্ছি স্যার। কালকে সকালে সবাই ডিউটিতে এসে যাবে। ম্যানেজার সাহেব 8টার মধ্যে ঢুকে যান। কাল সকালে আপনি চা, ব্রেকফাস্ট, রুম সব কিছু পেয়ে যাবেন। আজকের মতো একটু কষ্ট করুন স্যার। এই বলে মেয়েটি উঠে ব্যাগ আর টর্চটা নিয়ে বেরিয়ে গেল। মেয়েটি চলে যেতেই দারোয়ান বাইরের গেটটি বন্ধ করে দিল। তারপর আমাকে বলল, আপনার জিনিসপত্র কোথায়? আমি আমার সুটকেস দেখিয়ে দিলাম। কাঠের সিঁড়ি দিয়ে আমরা 3 তলায় উঠলাম। হোটেলটি বেশ পরিচ্ছন্ন, মোটামুটি ছিমছাম। ফ্লোরে কার্পেট পাতা, প্রতিটি ফ্লোরে বোধ হয় 5-6টি করে ঘর। 3 তলায় উঠে ডান দিকে একদম কর্নারের ঘর হলো 204। ঘরের দরজা খোলাই ছিল, বুঝলাম এটা স্যুট। ঢুকতেই বসার জন্য লাউঞ্জ, একটা সোফা সেট পাতা। ওই সোফা সেটের মাঝখানে আছে এক ভদ্রলোকের ফটো, ফটোতে প্রচুর মালা। সোফাটাতেও প্রচুর ফুল ছড়ানো। লাউঞ্জের দরজা ঠেলে ঘরের ভেতরে ঢুকলাম। একটা ওয়ার্ডরোব, কাঠের প্যানেল করা দেওয়াল, ঘরের ভেতরে একটা ডাবল খাট পাতা, বিছানা করা। বাহাদুর ঘরের সব আলো জ্বেলে দিল। আমি বললাম, আজ কি এখানে কোনো সভা টভা হয়েছিল নাকি? না, তেমন কিছু নয়। এই ঘরে মালিক এসে থাকতেন। এই ঘরে আজকের দিনে তিনি মারা যান।
তাই সকালবেলা সব কর্মচারী এসে তার ছবিতে মালা দিয়ে তাকে শ্রদ্ধা জানিয়ে গিয়েছেন। এই ঘরটা কি এখনো ব্যবহার করা হয়? এই ঘর কাউকে দেওয়া হয় না। আমাদের মালিকের এক ছেলে, মালিক মারা যাওয়ার পর তিনি এসেছিলেন, তবে তিনি এই ঘরে থাকেননি, অন্য হোটেলে উঠেছিলেন। তবে তাদেরও অর্ডার রয়েছে এ ঘর যেন কাউকে দেওয়া না হয়। মালিকের নাম কি? বিমল চন্দ্র সরকার। বাঙালি? হ্যাঁ, আপনাদের কলকাতার লোক, শ্যামবাজারে বাড়ি। ওর দীঘাতেও একটা হোটেল আছে, হোটেলের নাম বালুচরি। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি দেখেছি হোটেলটি। তা বিমলবাবু এখানে এসে কিভাবে মারা গেলেন? সে কথা না হয় নাই বা শুনলেন বাবুজি। যদি একান্তই শুনতে চান তাহলে কাল ম্যানেজারকে জিজ্ঞাসা করবেন। আমি জল ভরে দিচ্ছি, অনেক রাত হলো, শুয়ে পড়ুন। এখানে আবার রাতে প্রায় লোডশেডিং হয়। মোমবাতি আর ম্যাচেস দিয়ে যাচ্ছি। তা আপনার কাছে টর্চ আছে তো? হ্যাঁ, তা আছে। তাহলে সেটা কাছে রেখে দেবেন। তুমি কোথা থাকবে? আমি নিচে গিটের কাছে খাটিয়া পেতে ঘুমোই। আমাকে রাতে আর পাবেন না। কাল ভোরে আপনার জন্য আবার চা এনে দেব। বাহাদুর জল ভরে দিয়ে চলে গেল। হোটেলের সব আলো নিভে গেল, একমাত্র আমার ঘরের আলো ছাড়া। বেশ ঠান্ডা আসছে ঘরে। পর্দা সরিয়ে দেখলাম কাঁচের জানলা দিয়ে দার্জিলিং শহরের আলোগুলো দেখা যাচ্ছে, একেবারে অন্ধকারে জোনাকির মতো। পোশাক পাল্টিয়ে বিস্কুট আর জল খেয়ে নিলাম। কিছুটা খিদে দূর হলো। ঘড়িতে দেখলাম রাত 11টা বাজে। আমি ঘরটি আরেকবার ভালো করে দেখে নিলাম। একদিকে ওয়ার্ডরোব, তার ভেতরে আমার সুটকেসটা ঢুকিয়ে রেখে দিলাম। ঠিক বিপরীত দিকের দেওয়ালে প্যাস্টেল রঙে একটা ল্যান্ডস্কেপ, একটা বাজারের ছবি, কয়েকটা দোকান, আর দোকানের সামনে রাস্তায় শুয়ে আছে রোমশ একটা পাহাড়ি কুকুর। কি মনে করে পাশের বসার ঘরটায় গিয়ে বিমলবাবুর ছবির দিকে তাকালাম। ভদ্রলোকের বয়স বেশি নয়, বছর 50 হবে। এক মাথা চুল, ফ্রেঞ্চ কাট দাড়ি, পরনে একটা কালো কোট, গলায় লাল রঙের টাই, চোখ দুটো ভীষণ উজ্জ্বল। এত অল্প বয়সে ভদ্রলোক মারা গেলেন কি করে? সেটাই হার্ট অ্যাটাক নাকি অপঘাতে মৃত্যু? এই ছবি কি তার মৃত্যুর কিছুকাল আগেকার নাকি যৌবনের? তিনি পরিণত বয়সেই মারা গিয়েছিলেন? আসলে বিমলবাবু সম্পর্কে আমি কিছুই জানি না, আর আমার একটা বদ অভ্যেস আছে, যে অলস কল্পনা প্রবণতা। রাতে বিছানায় শুয়ে কিছু একটা না পড়লে আমার ঠিক ঘুম আসে না। আমার ব্যাগে সবসময় একটা বই থাকে, সেটি বের করে যেই পড়তে যাব হঠাৎ দেখি লোডশেডিং হয়ে গেল। ভাগ্যিস মোমবাতি আর দেশলাইটা রাখা ছিল, তাড়াতাড়ি মোমবাতিটা জ্বালালাম। ঘরটা একেবারে মোমবাতির আলোয় ভরে উঠল। আমি বিছানায় শুয়ে কম্বল মুড়ি দিয়ে মোমবাতির আলোয় 2-1 পাতা পড়ার চেষ্টা করলাম, কিন্তু কিছুতেই মন দিতে পারলাম না। ইলেকট্রিক আলো নিভে যাওয়ার সাথে সাথেই একটা বিরাট ভয় যেন এসে পিঁপড়ের মতো আমার গা পেয়ে উঠতে লাগলো। শিরশির করে উঠল আমার সর্বাঙ্গ। হঠাৎ দেখলাম মোমবাতির আলোয় দেওয়ালে একটা দীর্ঘ ছায়া পড়েছে। ছায়াটি এগিয়ে আসছে ঠিক আমারই দিকে। খসখস পায়ের শব্দ শুনতে পাচ্ছি। মনের ভুল, ইলিউশন? না 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 না, কে যেন আসছে, সত্যি আসছে। হঠাৎ ফিস ফিস গলার আওয়াজে আমি চমকে উঠলাম। আমার একটা উপকার করবেন আপনি? কথাটা শুনেই আমি ধর্মর করে খাট থেকে উঠে বসলাম। কোথা থেকে গলার আওয়াজটি আসছে দেখার জন্য আমি এদিক ওদিক তাকাতেই কে যেন ফু দিয়ে মোমবাতিটা নিভিয়ে দিল। আমি তাড়াতাড়ি টর্চ হাতড়াতে লাগলাম। আলো জ্বালাবেন না, আমার সময় বড় কম, আর একটু পরে আমি খুন হয়ে যাব। তাই আমার অনুরোধ, আপনাকে
ওই যে ছবিটা দেখছেন, ওর পিছনে প্রেমের বাসের মধ্যে একটা হিরে রেখে দিয়েছি। হিরেটি আমি এক তিব্বতীর কাছ থেকে একরকম জলের দরে কিনেছিলাম, কিন্তু বাজারে ওর দর 5 লাখ টাকা। একটা লোক আমার পিছু নিয়ে সেই থেকে আমার পিছু নিয়েছে। হিরেটি সে হাতাতে চায়। আপনাকে খুলেই বলি, হিরে কেনা বেচা আমার একটা গোপন ব্যবসা। যে আমার পিছু নিয়েছে সে একদিন আমার ব্যবসার পার্টনার ছিল, এখন আলাদা ব্যবসা করে। সে অনেকদিন ধরে হিরেটির উপর তাক করেছিল। আজ সে আমাকে খুন করে হিরেটি নিতে আসবে, কিন্তু তার উদ্দেশ্য সিদ্ধ হতে আমি দেব না। ওই ছবির পেছনে আমি সেটা লুকিয়ে রেখেছি। আপনি ওই হিরেটি নিয়ে শ্যামবাজারে আমার ছেলের কাছে। মনে হলো আমার জিভটাকে টেনে ধরেছে। আমি কিছু বুঝে ওঠার আগেই খুট করে দরজা খোলার শব্দ পেলাম। কি যেন ভেতরে ঢুকছে। আমি আমার মুখ দিয়ে স্বর বের হলো না। তাড়াতাড়ি বালিশের তলা থেকে টর্চটা বের করে টর্চ জ্বালতেই কে যেন আমার হাত থেকে ঝটকা মেরে টর্চটা কেড়ে মাটিতে ফেলে দিল। টর্চটা কার্পেটের উপর গড়িয়ে পড়লো, কিন্তু নিভল না। শুধু একটা চাপা আলোয় ঘরের জমাট অন্ধকারটা কেটে গেল। আবছালোয় দেখলাম আপাত মস্তক কালো কাপড়ে মুড়ি দিয়ে হাতে টর্চ নিয়ে একটা দীর্ঘদেহী মূর্তি ঘরে ঢুকছে। লোকটি ঘরে ঢুকেই পা দিয়ে টর্চটাকে সজোরে লাথি মারলো। টর্চটা ছিটকে পড়ে গিয়ে নিভে গেল। তারপর অন্ধকারের মধ্যে ধস্তাধস্তি শুনলাম একটা তীব্র আর্তনাদের শব্দ। একজন যেন লুটিয়ে পড়লো মাটিতে। তারপর দ্বিতীয় জন এসে পাগলের মতো কি যেন একটা খুঁজতে লাগলো। খুঁজতে খুঁজতে এগিয়ে এলো আমার দিকে। আমার গা থেকে লেপ উঠে গেল। তারপর কে যেন আমাকে ধরে শূন্যে চুনে ফেলে দিল। তারপর আমার কিছু মনে নেই। আমার ঘুম ভাঙলো দরজার ঠক ঠক আওয়াজে। তারপর সেই আওয়াজ আরো তীব্র হলো। চোখ খুলে দেখি আমি কার্পেটের উপর এতক্ষণ ঘুমোচ্ছিলাম। পর্দার আড়াল থেকে সকালে রোদ ঘরে ঢুকে পড়েছে। তাড়াতাড়ি উঠে দরজা খুলে দিতে দেখি বাহাদুর ও সঙ্গে একজন ভদ্রলোক। বাহাদুর বলল, আপনার কিছুতেই ঘুম ভাঙছে না? আমি 7টার সময় চা নিয়ে এসে ফেরত গেলাম। 8টায় ম্যানেজার বাবু এলেন। ও, আমার নাম শর্মা, আমি শর্মা, ম্যানেজার। আপনার অসুবিধার জন্য দুঃখিত। সরি। কি বিছানাটা এরম চটচট করা কেন? কি ব্যাপার বলুন তো? না, কাল মশার জন্য রাতে ঘুমোতে পারিনি। সারা রাত্রি ছটপট করেছি। মশা? এখানে তো মশা নেই মশাই। আপনার বোধহয় ইনসমনিয়া আছে। শেষ রাতে তাই অমন করে ঘুমিয়ে পড়েছিলেন। যাক, আপনি চলে আসুন, আপনার জন্য ঘোর একেবারে রেডি হয়ে গেছে। আমি ঘরের এদিক ওদিক তাকিয়ে কিছুই দেখতে পেলাম না। শুধু দেখলাম এক কোণে একটা টর্চ পড়ে আছে। আমি বললাম, কাল রাতে আমি একটা দুঃস্বপ্ন দেখেছিলাম। দুঃস্বপ্ন? কিসের দুঃস্বপ্ন? একটা হিরেকে নিয়ে। আচ্ছা, ওই ছবিটা একটু নামাবেন? কেন বলুন তো? একটু দরকার আছে। সম্মতির অপেক্ষা না করেই দেয়াল থেকে আমি ল্যান্ডস্কেপটা খুলে আনলাম। তারপর তার পিছনের দিকে হাতড়াতে একটা পুরু মতো কি একটা ঠেকলো। কাগজটা ছিঁড়ে ফেলতেই তার ভেতরে একটা ছোট্ট সেলোফেনে মোড়া একটা জিনিস পাওয়া গেল। আর মোড়কের ভেতরে চকচকে ছোট্ট একটা হীরের টুকরো। মিস্টার শর্মা চিৎকার করে উঠলেন, আরে এই হীরের জন্যই তো আমাদের মালিক খুন হলেন। খুনি তার পিছু নিয়ে একজন বোর্ডার হয়ে পাশের ঘরেই ছিল। তারপর গত বছর ঠিক এই দিন রাত্রে ওই হীরের জন্য সে বিমল বাবুকে খুন করে, কিন্তু পালাতে পারেনি। পুলিশ তাকে ধরে ফেলে। জেরার মুখে সে সবই স্বীকার করে নেয়, কিন্তু হীরেটির কোনো সন্ধান পাওয়া যায়নি। হীরের ব্যাপারে
সে কিছুই জানে না বলেছিল, কিন্তু পুলিশ বিশ্বাস করেনি। তারপর বিচারাধীন অবস্থায় খুনি একদিন লকআপে আত্মহত্যা করেছিল। তো মিস্টার চ্যাটার্জি, হিরেটির সন্ধান আপনি কিভাবে পেলেন? যার হিরে তিনি আমায় কাল রাত্রে এসে সন্ধান দিয়ে গিয়েছেন, তবে তার নির্দেশ তার ছেলেকে যেন এটি পৌঁছে দেওয়া হয়। তা আমি আপাতত এটি আপনার হাতেই জমা করে যাচ্ছি। কোথায় যাবেন? অন্য হোটেলে। দয়া করে আমায় অন্য একটা হোটেল খুঁজে দিন। এই হোটেলের আর কোনো ঘরেই আমি আর একটা রাত্রিও কাটাতে চাই না, প্লিজ। এই বলে আমি ঘর থেকে বেরিয়ে এলাম। আর বেরিয়ে আসার সময় দেখলাম ফুলের মালা স্তূপ থেকে বিমলবাবুর হাসি হাসি মুখখানি যেন আমার দিকেই তাকিয়ে আছে। আপনাদের যদি গল্পটি ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং যাতে আরও সকলে আমাদের গল্প শুনতে পারে তাই অনুগ্রহ করে শেয়ার করবেন, লাইক করবেন এবং আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট করে জানাবেন।